আমরা আজকে পড়াশোনা করব মূলত ট্রানজিট নিয়ে। ট্রানজিট এবং ট্রানজিটের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে শুধুমাত্র নক্ষত্র ওরিয়েন্টেড ট্রানজিট বা আমাদের চন্দ্র ওরিয়েন্টেড ট্রানজিট, আর আরেকটা হচ্ছে কি আমাদের যেটা সেটা হচ্ছে গিয়ে প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট, যেটাকে আমরা একটাকে বলেছিলাম গোচর, আর একটাকে আমরা নাম দিয়েছিলাম গ্রহচর। তো এবার এই প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট কেন ইম্পর্টেন্ট? তো এই ক্ষেত্রে বহু সময় আমাদের কারকতা ডিপেন্ডেন্ট প্রেডিকশন করতে হয়। যেমন হচ্ছে গিয়ে আমি একটা এক্সাম্পল দিই। আমার কাছে একটা চার্ট আছে। আমি একটা চার্ট বার করি, একটু মোটামুটি মাঝবয়সী লোকের চার্ট খুঁজবো। তো আমাদের ডেট অফ বার্থ টাইম আমি শেয়ার করলে দেখা যাবে। আই থিংক শেয়ার হয়েছে। শেয়ার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। ভেরি গুড। তো এবার এখানে আমাদের একটা কুণ্ডলী রয়েছে যার ডেট অফ বার্থ হচ্ছে 27/8/1985। টাইম হচ্ছে 8:25 AM, প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। তো এবার এখানে আমাদের এখানে দুটো প্রশ্ন আসতে পারে যে একটা, এই মানুষটা কবে চাকরি বাকরি পেতে পারে, বা এই মানুষটার কবে বিয়ে হতে পারে, বা এই মানুষটা কেমন থাকতে পারে, ফিমেল চার্ট এটা। এবার এই যে মানুষটার চার্ট, এই চার্টটার সঙ্গে আমরা এটার ডেট অফ বার্থের সাথে আমাদের টাইম অফ বার্থও আছে। এবার ঘটনাটা হলো আমাদের কাছে ডেট অফ বার্থটা আছে বাট টাইম অফ বার্থটা মনে হচ্ছে গন্ডগোল আছে। ধরুন বিরাট কোহলি। তো বিরাট কোহলির ডেট অফ বার্থ আমরা দেখতে পাবো, কিন্তু যখন টাইম অফ বার্থ আসবে তখন টাইম অফ বার্থে আমরা কি দেখবো? টাইম অফ বার্থে আমরা দেখবো যে গন্ডগোল হচ্ছে। এবার বিরাট কোহলির জন্য এই পরের মাস বা সময়টা কেমন যাবে, পরের বছরটা কেমন যাবে, এগুলো যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের কনফিউশন তৈরি হবে। তাহলে আমরা একটু বিরাট কোহলির ডেট অফ বার্থ এরপরে দেখি। যদি আমরা নিয়তি এইটা। যদি আমরা টাইম পাই, টাইমটা বার করতে পারি খুব ভালো। যদি আমরা টাইমটা বার করতে না পারি, আমরা হচ্ছে গিয়ে ধরে নিতে পারি যে পরের বছর কংগ্রেসের কতটা সম্ভাবনা আছে, রাহুল গান্ধী তার প্রধানমন্ত্রী হওয়ার কতটা চান্স আছে। ওর তো টাইম অফ বার্থ আমরা জানবো না, বাট প্রপার ডেট অফ বার্থটা আমরা জেনে যাব। তাহলে এই বিষয়গুলো ক্যালকুলেট করবার জন্য আমাদের প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট এটা প্রয়োজন হয়ে পড়ে। খুব ভালো কথা। তাহলে এবার আমরা এই কুণ্ডলীটাতে দেখছি শনি এখানটাতে রয়েছে। এবার আমাদেরকে ভদ্রলোক প্রশ্ন করলো যে আমার রিলেশনশিপ ছিল, দেখো তো রিলেশনশিপটা কিরকম কি হবে না হবে। এবার এই ক্ষেত্রে রিলেশনশিপটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে কোথা থেকে বিচার করবো। 5 নম্বর ঘর থেকে। তো বৃহস্পতি চন্দ্র 5 নম্বর ঘরে বসে রয়েছে। এই বৃহস্পতির উপর বর্তমান ট্রানজিট বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে যেহেতু ট্রানজিট বৃহস্পতির দৃষ্টি আছে, এখানে ট্রানজিট বৃহস্পতি আছে, তাহলে এই ট্রানজিট বৃহস্পতির নবম দৃষ্টি ওর মূল বৃহস্পতির উপরে আছে। তাতে করে ওর প্রেম হওয়ার একটা টেন্ডেন্সি এটা বেড়েছে। এবার পঞ্চমপতি, সেই পঞ্চমপতি সেকেন্ড হাউসে বসে আছে উচ্চ ক্ষেত্রে, বাট তার সাথে কেতু বসে রয়েছে। এর উপরে দৃষ্টি রয়েছে মঙ্গলের, মঙ্গল যে কিনা অষ্টম। তাহলে এখন এই মুহূর্তে শনি রয়েছে কোথায়? শনি রয়েছে এই ঘরটা। তাহলে এই শনিটা মার্গী শনি, ডিরেক্ট রেট্রোগ্রেড নয়। শনির ত্রিকোণে শনি অবস্থান করে রয়েছে, পঞ্চম পতির সঙ্গে কেতু যুক্ত হয়ে রয়েছে। তাহলে এই পরিস্থিতিতে এই মানুষটার কিন্তু প্রেমটা দাঁড়াবে না। এই পরিস্থিতিতে এই মানুষটার প্রেম হতে পারবে না। এবার এর মনের মধ্যে অন্য প্রশ্ন জাগতে পারে, আমি কি চাকরি পাবো? তাহলে এর চাকরি পাওয়ার জন্য আমরা কর্মকারক গ্রহ শনিকে দেখবো।
তাহলে এই শনিটাকে যখন আমরা দেখব, আমরা ধরে নিচ্ছি যে শনি যেহেতু দ্বিতীয় রয়েছে এবং মঙ্গল একাদশে রয়েছে, শনি মঙ্গলের মধ্যে যোগ তৈরি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মঙ্গল শনিকে দেখছে, শনি মঙ্গলকে দেখছে, ফলে শনি মঙ্গলের যোগ তৈরি হয়েছে। এবার এই শনির ট্রানজিট এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এখানে শনিকে ডিস্টার্ব করবে, শনি এখানে ষষ্ঠপতি, ষষ্ঠপতি তার দৃষ্টি একাদশের উপরে রয়েছে। এদিকে শনি, শুক্র, চন্দ্র, আপনারা এটা লক্ষ্য করুন, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। শনি, শুক্র, চন্দ্র, শনি সে তুলার ঘরে এসছে এখান থেকে, তুলার অধিপতি সে চাঁদের ঘরে গেছে, আর চাঁদের অধিপতি চাঁদ নিজে সেই ঘরটাতে চলে এসছে। অর্থাৎ মকর থেকে, মকরের অধিপতি শনি সে মকর থেকে তুলাতে এসছে, তুলার অধিপতি শুক্র সে তুলা থেকে কর্কটে গেছে, কর্কটের অধিপতি চন্দ্র সে কর্কট থেকে মকরে গেছে। ফলে শনি, শুক্র এবং চন্দ্রের মধ্যে একটা কমপ্লেক্স বাট মিউচুয়াল হাউস এক্সচেঞ্জ বা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে হাউস এক্সচেঞ্জ, এর ফলে শনি, শুক্র, চন্দ্রের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। এবং যেহেতু শনি, শুক্র, চন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে, তাই শনিকে আমরা কর্মের অন্যতম কারক গ্রহ হিসেবে দেখতে পারি। এবার একই সঙ্গে সঙ্গে শনি তিনি ষষ্ঠপতি, তার সঙ্গে বুধের সম্পর্ক হয়েছে। আমরা জানি ষষ্ঠ দশমের চাকরি প্রাপ্তি হয়, তাহলে ষষ্ঠ দশম সম্পর্ক হয়েছে। এখানে শুক্র মঙ্গল তারাও সম্পর্ক করেছে। ফলে মোটামুটি ভালো চাকরি, একটা বিলাসবহুল চাকরি ইত্যাদি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তো খুব ভালো কথা। এবার এই যে সম্পর্ক তৈরি হলো, এর ফলে মানুষটা চাকরি পাবে। এবার এই জায়গাটাতে কোন সময় চাকরি পাবে? এতদিন পর্যন্ত তুলা রাশিতে শনির ওপরে কেতু ছিল, সেই কেতু 2023-এর শেষের দিকে শিফট করে যাচ্ছে অক্টোবর নভেম্বর নাগাদ। তাহলে সেই সময় থেকে শনি কিন্তু কেতুর এফেক্ট থেকে মুক্ত হয়েছে। মোটামুটি তখন থেকেই এই মানুষটার চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া গেছে। কারণ কেতু কিন্তু শনিটাকে ডিস্টার্ব করছিল, এবং কেতু যে ডিস্টার্ব করছিল তার আরো বড় কারণ হচ্ছে শনির সঙ্গে কেতুর একত্র সম্পর্ক। শনি এবং কেতু একসঙ্গে রয়েছে, এবং এই শনি এবং কেতু একসঙ্গে থাকার কারণে শনি কেতু একসাথে রয়েছে। কেতু যখন বলবান হচ্ছে, কেতু যখন এক্সেসিভ স্ট্রেংথ পাচ্ছে, তখন কিন্তু কেতু শনিকে আরো বেশি দুর্বল করে দিচ্ছে। তাহলে কিরকম হচ্ছিল ব্যাপারটা? শনিদেব এখানে বসে রয়েছেন, খুব ভালো কথা, কেতু শনিদেবকে ডিস্টার্ব করে যাচ্ছে। এবার হঠাৎ করে বাইরে থেকে কেতু খানিকটা ভিটামিন ওষুধ খাইয়ে দেওয়া হলো, কেতু আরেকটু পাওয়ার পেয়ে গেল, আরেকটু স্ট্রং হয়ে গেল। তখন কেতু তো শনিকে ডিস্টার্ব করছিলই, তার ডিস্টারবেন্সের মাত্রাটা আরেকটু বেড়ে গেল। আহ আহ তাহলে এই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার হলো। তাহলে শনি যখন মুক্ত হবে, সেই সময় কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। তাহলে যদি এরকম একটা সিচুয়েশন হয়, যখন এখান থেকে কেতু বেরিয়ে গেল এবং বৃহস্পতির দৃষ্টি সেটা শনির উপরে পড়ছে, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা বাড়বে। কিন্তু বৃহস্পতি যেহেতু 8 নম্বর ঘরে, তাই চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়লেও সেখানে কিন্তু একটা কিন্তু ফ্যাক্টর থেকে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই কিন্তু ফ্যাক্টর গুলো কি? যেহেতু 8 নম্বর ঘরে রয়েছে, তাহলে এটা হতে পারে চাকরির জন্য অনেকটা দূরে চলে যেতে হতে পারে। এটা হতে পারে যে চাকরি পাওয়া গেল, কিন্তু চাকরিটা পাওয়ার জন্য কিছু ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স ফেস করতে হলো। তাহলে এইরকম কিছু ইস্যু, কিছু প্রবলেম, সেগুলো দেখতে পাওয়া যাবে। মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম। এবার একজন মানুষ, সে হচ্ছে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, এই মানুষটাই আমরা ধরে নিচ্ছি মাধ্যমিক পরীক্ষা দেবে। এবার এই মাধ্যমিক পরীক্ষা দেবে, এবার মাধ্যমিক পরীক্ষা যখন দিতে যাবে, তখন দেখা গেল যে এই মুহূর্তে এর যখন মাধ্যমিক পরীক্ষা চলবে, তখন এখানে রাহু বসে আছে। রাহু বসে এর যে সাকসেস রেট, সেই সাকসেস রেটটাকে ড্যামেজ করছে। রাহু বুধের কম্বিনেশন
বুধের যে প্রবৃত্তি, বুধের যে অ্যাপ্রোচ, বুধের যে লেভেল, বুধের যে মানুষকে পড়ানোর ক্ষমতা, বুধের যে কনসেন্ট্রেশন, সেগুলো রাহুর জন্য নষ্ট হচ্ছে। তাহলে এই বুধ যতক্ষণ ফ্রি না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ধরে নেব যে এই মানুষটার ইমপ্রুভমেন্টে প্রবলেম হবে। কারণ পড়াশুনোর জায়গাটাকে তো বুধ কন্ট্রোল করবে। পরীক্ষা দিতে গেছে, দিতে গিয়ে হঠাৎ করে পেটের সমস্যা করে পড়েছে, কারণ বুধের ওপর তো রাহুর দৃষ্টি রয়েছে। জবের পরীক্ষা দিতে গেছে কিন্তু কনভেনিয়েন্স পাচ্ছে না, গাড়ি ঘোড়া ঠিকঠাক করে পাচ্ছে না, এবং আলটিমেটলি গিয়ে দেখা গেল যখন পরীক্ষা দিতে ঢুকলো সেই সময় অবস্থা এমন টাইট হয়ে গেছে যে আলটিমেটলি সে ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারলো না। এরপরে হচ্ছে গিয়ে বৃহস্পতিটা নিচস্থ রয়েছে। আপনারা একটা জিনিস একদম পরিষ্কার মাথার মধ্যে নিয়ে নেবেন, যে নিচস্থ গ্রহ মানে দুর্বল, আমরা এটা জানি। এবারে নিচস্থ গ্রহদের উপর থেকে যখন ট্রানজিশনাল মুভমেন্ট ঘটবে, অর্থাৎ নিচস্থ গ্রহের উপর দিয়ে যখন ট্রানজিটে গ্রহরা পাস করবে, বৃহস্পতির থেকে বলবান যে সমস্ত গ্রহরা, সেটা শুক্রও হতে পারে, এই ঘরটাতে যখন শুক্র মুভ করবে, এই ঘরে শুক্র কিন্তু ভীষণ বলবান। কেন বলবান? কারণ এটা মকর, মকরটা হচ্ছে শুক্রের বন্ধুর ঘর। তাহলে এই ঘরের উপর দিয়ে যখন শুক্র পাস করছে, তখন সে কিন্তু বৃহস্পতিকে ডিস্টার্ব করবে। আবার এই ঘরের উপর থেকে এখন রাহু যে পাস করছে, রাহু এই ভাবটাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। এটা সপ্তম ভাব, সপ্তম ভাবে প্রেম ভালোবাসা ইত্যাদি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এবং এই প্রেম ভালোবাসা বাড়বে। কেন বাড়বে? কারণ রাহুর দৃষ্টি কিন্তু এই মঙ্গল শুক্রের উপরে পড়েছে। লক্ষ্য করুন, এই রাহুর দৃষ্টি এই মঙ্গল শুক্রের উপরে পড়ে যায়, ফলে মঙ্গল শুক্র যে রোমান্টিকতা, যে প্রেম, যে ভালোবাসা, যে আকর্ষণ, যে ইত্যাদি 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 শো করবে, সেই বিষয়গুলোকে কিন্তু বাড়িয়ে দেবে। সে হচ্ছে গিয়ে রাহু। শুক্রের মধ্যে অ্যাট্রাকশন বিশাল, মঙ্গলের মধ্যে সাহসও বেড়ে গেছে, কিন্তু সাহস থাকলেও কিছু না কিছু একটা বাধা, মানে ওভারকাম করতে পারছে না সেই বাধা। এবং এই রাহু যে ছুঁয়ে দিল, ব্যাস, হিউজ অতৃপ্তি, মানুষকে ইগনোর করবার ক্ষমতা, কোনো বাধাই বাধা নয়, আমি প্রেম করবই। এবং আমি যেহেতু প্রেম করব, প্রেম করতে গিয়ে কি হবে, এইখানে হচ্ছে গিয়ে এই যে মঙ্গল শুক্র কম্বিনেশন হয়েছে, তার উপরে রাহুর দৃষ্টি পড়েছে। রাহুর দৃষ্টি পড়বার সঙ্গে সঙ্গে কি হবে, মঙ্গল শুক্রের অ্যাক্টিভিটি বাড়বে, তার সঙ্গে বাড়বে ছেলে মানুষই, তার সঙ্গে বাড়বে সাফল্য নষ্ট হওয়ার প্রবণতা। এবারে এই মঙ্গলটাই যদি শুভ গ্রহ হতো, তাহলে কিন্তু সে ড্যামেজ করতে পারতো না বা ড্যামেজ করতে যেত না। মঙ্গল শুক্রের মধ্যে গ্যাপও অনেকটাই রয়েছে। যেহেতু মঙ্গল শুক্রের গ্যাপ আছে, এটা এই চার্টের জন্য বেটার। যদি মঙ্গল শুক্রে গ্যাপ না থাকতো, রাহুর দৃষ্টি তার উপরে পড়তো, তাহলে কিন্তু অবস্থা কঠিন হতো, প্রেম করতে গিয়ে পড়াশুনো বরবাদ, এই বিষয়গুলো আমরা দেখতে পেতাম। তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার এই মানুষটা পলিটিক্স করতে যাচ্ছে, এ রাজনীতি করবে। এবার এই রাজনীতি করছেও, আর কিছুদিন পরে এর রবি, তার উপরে কেতু আসছে। তাহলে রবি হচ্ছে রাজনীতির কারক, রবি অথরিটির কারক। তাহলে কিছু গোপন বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে, অথবা কিছু এমন বিষয় করে ফেলতে হবে যেটা গোপন রাখতে হবে। অর্থাৎ এমন কিছু কুকাজ করেছে যেটা গোপন রাখতে হবে, অথবা এমন কিছু ঘটনা যেটা গোপন ছিল সেটা প্রকাশিত হয়েছে। এই কেতু রবি কম্বিনেশনটা এই বিষয়টাকে ইন্ডিকেট করে। তার সঙ্গে সঙ্গে আমরা জানি কেতু গুপ্ত,
শত্রুতাকে ইন্ডিকেট করে। তাহলে সেই গুপ্ত শত্রুতার একটা টেন্ডেন্সি, সেটা আমরা এখানে দেখতে পাবো। গুপ্ত শত্রুতা, সেটা হচ্ছে রবিকে ড্যামেজ করবে। রবি মানে হচ্ছে তার অথরিটি, তার পাওয়ার, তার শক্তি, তার প্রকাশ, তার প্রচার, ইত্যাদি ইত্যাদি। তাহলে সেই জায়গাগুলো ড্যামেজ হবে, যেহেতু রবির উপরে কেতু আসবে, তার অথরিটি নষ্ট হবে, সে কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা পুরোপুরি মাত্রায় রয়েছে। তাহলে মোটামুটি এটা পরিষ্কার। এবার এই মানুষটার আপনার চার্টটা দেখলে পরেই বুঝতে পারবেন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, স্পিরিচুয়াল ইনক্লিনেশন রয়েছে, এর মধ্যে আধ্যাত্মিক মার্গে চলার প্রবণতা সেটা রয়েছে। হতেই পারে এই মানুষটা হচ্ছে গিয়ে অন্যান্য কোনো দিকে ঢুকেছে, কোনো দিকে ভুগেছে, ইত্যাদি ইত্যাদি হতেই পারে। সেটা আমাদের কোনো কনসেন্ট নয়। কারণ মঙ্গল শুক্র বুধ যুক্ত হয়েছে, লগ্নপতি শুক্র মঙ্গল যুক্ত হয়েছে, সেখানে অষ্টম ভাবে রাহুর অবস্থান রয়েছে। ফলে এর মধ্যে যে কামনা থাকবে, এটা বলা যায়, এটা আমরা নিশ্চিত হয়ে বলতে পারি। বৃহস্পতি চন্দ্র পঞ্চমে রয়েছে, বৃহস্পতিটা রেট্রোগ্রেশনে রয়েছে। ফলে এই মানুষটার মধ্যে প্রেম, ভালোবাসা, আসক্তি, যৌনতা ইত্যাদি থাকবে। এটা আমরা নিশ্চিন্তে ভাবতে পারি, এটা নিয়ে আমাদের কোনো রকম কোনো দুশ্চিন্তার কারণ নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে শনি কেতু কম্বিনেশন, পুরো কুণ্ডলিটার মধ্যেই শনি বলবান হয়ে আছে। এই কুণ্ডলিটার মধ্যে একটাই গ্রহ তুঙ্গ হয়ে আছে, সেই গ্রহটা হচ্ছে শনি। তুঙ্গ নয়, তুঙ্গ ক্ষেত্রে একটাই গ্রহ তুঙ্গ ক্ষেত্রে রয়েছে, সেটা হচ্ছে শনি। তাহলে এই তুঙ্গ ক্ষেত্রে যখন শনি বসে রয়েছে, তখন সে কিন্তু এই চার্টটাকে কন্ট্রোল করতে চাইবে, অপর গ্রহদেরকে ডমিনেট করতে চাইবে। শনি কেতু মানেই হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করার টেন্ডেন্সি। শনি কেতু সপ্তমে রাহু, তার মানেই হচ্ছে কিছু না কিছু পূর্ব জন্মের ঘটনা, পূর্ব জন্মের প্রভাব এই মানুষটা নিয়েছে। তাহলে এই যে শনি কেতু এবং আহ রাহুর অ্যাটাচমেন্ট, এটা কিন্তু ইন্ডিকেট করে 8 নম্বর ঘরের রাহু মানুষকে স্পিরিচুয়াল করে। রাহু কিন্তু মানুষের মধ্যে স্পিরিচুয়ালিজম নিয়ে আসে, এবং সেই স্পিরিচুয়ালিজমের মধ্যে কন্টিনিউইটি ফ্যাক্টর ক্রিয়েট করবার চেষ্টা করে। কন্টিনিউইটি ফ্যাক্টরটা কি? সেটা হচ্ছে, যেহেতু রাহু অমর, তাই জন্য কোনো একটা বিষয়ের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখবার চেষ্টা, সেটা রাহুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অষ্টম ভাবে রাহু প্রচুর যন্ত্রণা দেয়। যন্ত্রণা, কষ্ট, ব্যথা, অশান্তি, মনের মধ্যে চঞ্চলতা, কনসেন্ট্রেশনের অভাব, ইত্যাদি 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 রাহু আপনাকে দিয়ে দেবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু আপনার লংজিভিটিকে বাড়িয়ে তোলার চেষ্টা করবে। আপনি যন্ত্রণা পান, কিন্তু চট করে যাতে মরতে না পারেন, তার একটা প্রয়াস, এটা আমরা রাহুর কাছে দেখতে পাবো। এনিওয়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি শনি কেতু একত্রে যুক্ত হয়ে রয়েছে। এবার এই শনি কেতু যখন যুক্ত হয়ে রয়েছে, এটার কয়েকটা ইন্ডিকেশন রয়েছে। প্রথম হচ্ছে খুব ভালো রকম স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, এটা শনি কেতু দিতে পারে। 2 নম্বর কি দিতে পারে? এই মানুষটাকে তোতলা করে দিতে পারে, তোতলা। কথা বলতে বলতে ঠনি, শনিকে উনি বলছেন ঠনি। ঠনি কেটু একঠাটে ডুবটো হয়েটে, এটার জন্য ঠুক ঠমঠা ঠুঠুর ঘুরতে হট্টে, এরকম করতে পারেন শনি কেতু। আরেকটা কি করতে পারেন? কেতু আমাদের যে সেন্সারি অর্গ্যান গুলো রয়েছে, সেগুলোকে ঠিক করে দিতে পারেন, মোটা করে দিতে পারেন। তাহলে গলার ভয়েসটাকে একটু অদ্ভুত জড়ানো টাইপের করে দিতে। বুঝতে পেরেছো তোমরা সবাই? এখানে যে কেতু শনি আছে, এই কেতু এবং শনি একসঙ্গে থাকবার জন্য গলার স্বরটা এরকম হয়ে গেছে। কেতু এখানে আছে বলে আমার জিভটা একটু ঠিক হয়ে গেছে, আর শনিটা যেহেতু এখানে তুঙ্গ হয়ে আছে, তাই আমার গলার ভয়েসটা হাই হয়ে গেছে। এই যে ভয়েস, এটাও দিতে পারে শনি এবং কেতু। স্ট্যামারিং টেন্ডেন্সি, আরে শনিটা এখানে আছে, এটা হচ্ছে গিয়ে শনি কেতু দিতে পারে। তার সঙ্গে সঙ্গে শনি কেতু স্কিন টোনটাকে ডার্ক করে দিতে পারে। শনি কেতু এখানে দাঁতের ডিফরমেশন দিতে পারে। শনি কেতু কম্বিনেশন সেকেন্ড হাউসে থাকলে অনেক সময় আমরা দেখতে পাই ওই গজ দাঁত বলে একটা জিনিস আছে।
সেই গজ দাঁত উঠতে দেখতে পাওয়া যায়। এবং সেই গজ দাঁতের জন্য কিছু মানুষের সৌন্দর্য বাড়ে, কিন্তু এই কম্বিনেশন যদি হয় শনি কেতু প্লুটো, তাহলে কিন্তু গন্ডগোল থাকে। এরপরে কি হতে পারে? এরপরে আর্থারাইটিসের টেন্ডেন্সি তৈরি হতে পারে, শরীরটা আরেকটু দুর্বল হতে পারে, মুখমণ্ডলে ওই দাগ, কাট কেটে যাওয়া, স্কিনের প্রবলেম, ড্রাই স্কিন, এগুলো তৈরি হতে পারে। এর সঙ্গে সঙ্গে বাক্য, তার মধ্যে হচ্ছে গিয়ে শনি কেতু প্লুটো। শনি কেতু প্লুটো সরাসরি এই তিনটে গ্রহ স্পিরিচুয়ালিজমকে কন্ট্রোল করে। তাহলে এই মানুষটার মধ্যে হিউজ স্পিরিচুয়ালিজম সেটা আসতে পারে, এবং যেটা তার বাক্যের মাধ্যমে প্রকাশিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। অর্থাৎ এই মানুষটার মধ্যে প্রচন্ড মাত্রায় আধ্যাত্মিকতা বোধ, এবং সেই আধ্যাত্মিকতা বোধের বাহ্যিক প্রকাশ সেটা তৈরি হতে পারে। মানুষটা নিজেই বলবে যে আমি কিন্তু স্পিরিচুয়াল, দেখো ভাই। তাহলে এই ব্যাপারগুলো সৃষ্টি হতে পারে। তাহলে এর সঙ্গে শনি কেতু কি করতে পারে? শনি এবং কেতু, শনি স্পেশালি, নট কেতু, শনি হচ্ছে অস্থির কারণ। অস্থি মানে হাড্ডি, বোনস। তো এবার সেখানে যখন কেতু রয়েছে, শনি রাহু অস্থি ক্ষয়, অস্টিওপোরোসিস, হাড় ভেঙে যাওয়ার টেন্ডেন্সি, এগুলোকে ইন্ডিকেট করে। এবার যখন শনি রাহুর জায়গায় এটা শনি কেতু হলো, তখন হচ্ছে গিয়ে হাড়ের মধ্যে বেঁকে যাওয়া, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, হাড় নড়বড়ে হয়ে যাওয়া, হাড়ের অন্য কোনো সমস্যা, যেগুলো এক্সপ্রেস করা যাচ্ছে না, যে সমস্যাগুলোতে প্রবলেমস আসছে, সেইগুলো হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে। এবং এমন কিছু প্রবলেম যেটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। একটা গল্প বলি। আমার এক কলিগ, অ্যাস্ট্রোলজি কলিগ, তো তিনি, কলিগ বলবো না, আমার কোলার্নার, আমার কাছে শিখতেন কিছুদিন। তো তার ওয়াইফের পায়ে ব্যথা, পায়ে ব্যথা, পায়ে ব্যথা। ঠিক আছে, পায়ে ব্যথা, পায়ে ব্যথা নিয়ে উনি পাহাড় টাহাড় ঘুরে এলেন। ঘুরে এসে ফিরবার সময় এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্টে হঠাৎ করে তিনি পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে তারপরে উঠেছেন, উঠে বাড়ি চলে গেছেন। এবার বাড়িতে যাওয়ার পরে উনি বুঝতে পারছেন পাটা আস্তে আস্তে ফুলেছে, এবং পায়ে উনি জোর পাচ্ছেন। চলো এক্স রে করো। এক্স রে করতে গিয়ে দেখে পা ভেঙে গেছে। পায়ে যে থাইতে হাড়, সেই হাড় ভেঙে গেছে। এবার ডাক্তারের কিছু একটা সন্দেহ হয়েছে। ডাক্তার বলেছে ঠিক আছে, আপনাকে এবার ডাক্তার লিখে দিচ্ছি, আপনি এর কাছে যান। গেছে। যাওয়ার পরে দেখে ভদ্রলোক হচ্ছে গিয়ে অঙ্কোলজিস্ট। অঙ্কোলজিস্ট মানে ক্যান্সার ওরিয়েন্টেড বিদ্যা। তো এবার অঙ্কোলজিস্টের কাছে গেছে, গিয়ে বলছে এই ব্যাপার। তো সে কিছু টেস্ট দিয়েছে, দিয়ে পায়ে প্লাস্টার করে দিয়েছে। টেস্ট টেস্ট গুলো করেছে। করার পরে বোন ম্যারোতে ক্যান্সার ধরা পড়েছে। এটা বোন ক্যান্সার ধরা পড়েছে। কিছুদিন ভদ্রমহিলা বাঁচলেন, তারপরে মরে গেলেন। একদম ইনস্ট্যান্ট। মানে ক্যান্সার একদম ফোর্থ স্টেজে পৌঁছে যাওয়ার পরে ধরা পড়েছে, তার আগে ধরাই পড়েনি। ফলে এই যে গোপনীয়তা, অস্থির ক্ষেত্রে ক্ষয় হয়েছে, এবং সেই ব্যাপারটা টোটালি হিডেন অবস্থায় রয়েছে। এই যে গোপনীয়তা, এইটা কিন্তু আমাদেরকে এনে দিয়েছে কে? শনির সঙ্গে কেতু। তুলা রাশিতে কেতু মোটামুটি ভালোই পাওয়ারফুল। এবারে এই কম্বিনেশনে এই ঘটনাগুলো ঘটাতে পারে। তার সঙ্গে প্রচন্ড ঝগড়া করার টেন্ডেন্সি, মুখ দিয়ে যেটা বলছে সেটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি, কথা লেগে যাওয়া, স্পিরিচুয়াল কথাবার্তা, বাক্যের মাধ্যমে অ্যাস্ট্রোলজি ওরিয়েন্টেড কথাবার্তা, এই সমস্তগুলো দেখতে পাওয়া যাবে। তাহলে এই ব্যাপারগুলো কমবে কখন? যখন এখান থেকে রাহু পাস করবে। আরেকটু বাড়বে কখন? যখন এখান থেকে শনি পাস করবে। যন্ত্রণা বাড়বে কখন? যখন এখান থেকে কেতু পাস করবে। এই শনি কেতুর কারণে যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, সেটা একটু চেঞ্জ হয়ে যাবে কখন? যখন শুক্র মুভ করবে। শুক্র মুভ করলে আরেকটা ঘটনা ঘটতে পারে। এখানে ট্রানজিটে শুক্র রয়েছে। এখানে ট্রানজিটে শুক্র রয়েছে। তাহলে শুক্র যখন এখান থেকে যাবে সেকেন্ড হাউস, তার অধিপতি এখানে যাচ্ছে। তো এই লোকটার কার্পণ্য কিছুটা কমবে। এই লোকটা কিন্তু কৃপণ লোক। দ্বিতীয় শনি কেতু থাকলে মানুষ সাধারণত কৃপণ হয়, খরচা করতে চায় না। তাহলে এই মানুষটার মধ্যে যে কৃপণতা, সেটা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই মানুষটা কি করবে? এই মানুষটা তখন খরচ করবে। দ্বিতীয়ত কি হবে? শুক্র এখানে এসে কিছুটা সম্পদ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। শনি এবং কেতু দ্বিতীয় ভাবে, এই লোকটার কিছু হারায়নি, কিছু জিনিসপত্র খুঁজে পায়নি, এটা হতে পারে। মানে কিছু জিনিসপত্র এর আর কি মিসপ্লেসড হয়েছে, এটা হবে। তাহলে এই যে দ্বিতীয়,
শনি এবং কেতু রয়েছে। এই শনি কেতুর কারণে এর কিছু জিনিসপত্র হারিয়ে যাবে, এবং যখন শুক্র পাস করবে তখন সেই হারিয়ে যাওয়া জিনিসপত্রের পুনরুদ্ধার করবার একটা টেন্ডেন্সি, সেটা হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যায়। তাহলে এই যে পুনরুদ্ধার করবার যে টেন্ডেন্সি, সেটা আমরা দেখতে পাবো কখন? না, যখন হচ্ছে গিয়ে এই শনি কেতুর উপর দিয়ে শুক্রের প্যাসেজ করবে। তাহলে এই শনি কেতু কিছু ব্যথা, কিছু যন্ত্রণা, কিছু কমপ্লিকেশন, ব্যথা হচ্ছে ধরতে পারছে না ডাক্তার, এই টাইপের বিষয় ইন্ডিকেট করবে। তাহলে এর উপর থেকে যখন মঙ্গল পাস করবে, মঙ্গল ব্যথা যন্ত্রণা বাড়িয়ে দিতে পারে, রক্তপাতের টেন্ডেন্সি বাড়িয়ে দিতে পারে। শনি মঙ্গল কেতু যোগ ইনস্ট্যান্টেনিয়াস যোগ, হঠাৎ আঘাত, আগুন থেকে বিপদ, বাড়ির ইলেকট্রিক তারগুলো দুর্বল ছিল, অনেক পুরনো হয়ে গিয়েছিল, কারণ শনি তো। এবার যখন শনি মঙ্গল কানেক্টেড হলো তখন কিছু একটা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, এবং সেই অ্যাক্সিডেন্টে কোন দিকটা আহত হওয়ার সম্ভাবনা বেশি? আহত হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে মুখমণ্ডলের ক্ষেত্রটা। এর সঙ্গে সঙ্গে শনি মঙ্গল কম্বিনেশন, সেটা কিন্তু আরো কিছু সমস্যা দেবে। তার মধ্যে অর্থহানি, প্রতারণা, কোনো কিছু ভুলে যাওয়া, স্পেশালি টাকা পয়সার বিষয়ে ভুলে যাওয়া, যেটা আমরা ভুলি না কিন্তু ভুলে গেছি, যে টাকা পয়সা দিয়েছি ভুলে গেছি, এটিএম এর পাসওয়ার্ড ভুলে গেছি, কিংবা কোনো লকারের পিন ভুলে গেছি, এরকম টাইপের সব। তাহলে এই বিষয়গুলো আমাদের দেখতে পাওয়া যাবে। এই বিষয়টা অত্যন্ত শুভ হবে যদি এই ঘটনা থেকে বৃহস্পতির প্যাসেজ হয়। তাহলে যখন হচ্ছে কি এখান থেকে বৃহস্পতির প্যাসেজ হবে, তখন এই কেতু শনির যে কোয়ালিটি, ধরুন আপনাদের অনেকেরই মনে হতে পারে আপনারা স্পিরিচুয়াল, আপনারা আধ্যাত্মিক, অবশ্যই আপনারা আধ্যাত্মিক, কিন্তু এই আধ্যাত্মিকতা বোধ বা আধ্যাত্মিকতার মার্গ, তাকে একটা ওয়ে দেওয়া, তার হচ্ছে গিয়ে একটা প্যাসেজ ক্রিয়েট করা, যে আধ্যাত্মিকতার যে চিন্তা ভাবনা, সেগুলোকে সঠিক পথে নিয়ে আসা। এই সঠিক পথে নিয়ে আসার জন্য প্রয়োজন কিছু সঠিক গাইডেন্স। সেটা আপনাকে গুরু দিতে পারেন, সেটা আপনাকে বইপত্ররা দিতে পারে। বইপত্রই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, তো গুরুও দিতে পারেন, গুরুরাও অনেক কিছু জানেন, তারা অনেক কিছু দিতে পারেন। তো সেই আধ্যাত্মিক মার্গের যে স্ট্রিমলাইন হওয়া, আধ্যাত্মিকতার বোধ, উপলব্ধি, আর আধ্যাত্মিকতার জ্ঞান, সেই বিষয়গুলোকে নিয়ে আসা। আপনি ধ্যান করছেন আজ্ঞা চক্রে, এবং আজ্ঞা চক্রটাকে কিভাবে জাগ্রত করবেন, বা কি কি কাজ করলে পরে আপনার আজ্ঞা চক্র স্থিরীকৃত হবে, সেই বোধটা যদি আপনার থাকে, তাহলে ব্যাপারটা ইজি হবে। যেমন আমাদের একটা চক্র আছে, তার নাম হচ্ছে মূলাধার চক্র। আপনারা সবাই জানেন মূল মানে কি? মূল মানে হচ্ছে সোর্স, উৎস। মূল মানে হচ্ছে প্রধান, মূল মানে হচ্ছে রুট। রুট মানে কি? যেখান থেকে অরিজিন, যেখান থেকে উৎপত্তি হয়। আমরা যদি বলি যে আমরা একদম মানে সমূলে বিনাশ করব, সমূলে মানে হচ্ছে কি একদম গোড়া সমেত, যেখান থেকে উৎপন্ন হয়েছে সেই জায়গাটাকেই বিনাশ করে দেবো, যাতে সে আর উৎপন্ন হতে না পারে। এটা আপনারা জানেন। তাহলে মূলাধার চক্র, মূল মানে মূল, আর আধার মানে কি? পাত্র। তাহলে মূল কোথায় থাকে? মূল যে পাত্রে থাকে সেটাই মূলাধার চক্রের জায়গা। তাহলে পুরুষদের ক্ষেত্রে মূলাধার চক্রের উপস্থিতি কোথায় হওয়া উচিত? সেটা হচ্ছে গিয়ে শুক্রাশয় সংলগ্ন অংশে। আর স্ত্রীলোকের ক্ষেত্রে কোথায় থাকা উচিত? গর্ভাশয় বা ডিম্বাশয় সংলগ্ন অংশে। কারণ ওটাই হচ্ছে কি সৃষ্টির মূল, ওটাই হচ্ছে কি সৃষ্টির রুট। মূল মানে হচ্ছে রুট, মূল মানে হচ্ছে উৎস, মূল মানে হচ্ছে যেখান থেকে সৃষ্টি তৈরি হতে পারে। আর মূলের আর একটা মানে হচ্ছে, মূল মানে হচ্ছে প্রধান। তো যে এইটাই হচ্ছে মূল পান্ডা। এই যে নানান রকম কাণ্ড কারখানা হচ্ছে, তাতে হচ্ছে গিয়ে এই লোকটাই হচ্ছে গিয়ে মূল পান্ডা। তো একবার এক ভদ্রলোক, তার নামটা আমি বলবো না, তো সেই ভদ্রলোক আমাকে নিয়ে ফেসবুকে লিখেছিলেন। তো তিনি একটি ব্যাঙের ছবি দিয়েছিলেন। তো সেই ব্যাঙের হাতে, ব্যাঙটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাগলিং করছে, মানে বিভিন্ন বল নিয়ে এরকম 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 করছে। তো এবার সেই ছবিটা দিয়ে আমার নামটা দেয়নি, তো একটু বিকৃত টিকৃত করে, যে নাম দেওয়ার আবার সাহস হয়নি। তো
তো সেই সমস্ত দিয়ে দিয়ে ছবিটা দিয়েছে, এবং সেখানে রয়েছে অনলাইন, অফলাইন, পাথর, জ্যোতিষ, তন্ত্র, পৌরোহিত্য, মানে আমি সবগুলো দখল করে নিয়েছি, তাই বাকিরা আর কিছু পাচ্ছেন না। এরকম একটা ছবি দিয়েছে। হ্যাঁ, দিয়ে তার তলায় প্রচুর 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 লিখেছে, মানে বিশাল বিশাল প্যারাগ্রাফ। যারা কমেন্ট করেছে তারাও প্যারাগ্রাফ লিখে দিয়েছে। তো যাই হোক, আমি আর কি পুরোটা দেখে বুঝলাম যে জেলাসির একটা লিমিট থাকে। সেই লিমিটকে ওভারকাম করে, সেই লিমিটকে টপকে গিয়ে সে একটা জায়গায় পৌঁছেছে। তো এনিওয়ে, সে করেছে। তাহলে এই যে বলছে, এই যে করছে, এই 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 যে বিষয়গুলো, তো এখানে যদি আমাদের কিছু প্রপার গাইডেন্স থাকে, তাহলে আমরা বিষয়টাকে ঠিকঠাক করতে পারবো। এবং আমাদের যে মূলাধার চক্র, তো সেই মূলাধার চক্রের এই যে মূল, যেটা আমরা আর কি বোঝাচ্ছিলাম, তা সেই তারা হচ্ছে কি আমাকে লিখেছে, এইটাই হচ্ছে মূল পান্ডা, যে জ্যোতিষ সমাজে বিশাল গন্ডগোল করছে। মানে গন্ডগোলের মূল পান্ডা হচ্ছে আমি। তো সেই মূলাধার চক্র, মূলাধার, মূলের আধার, মানে মূল যে পাত্রের মধ্যে থাকবে, তো সেটাকে আপনি বুঝতে পারলেন। এবার এটার দুটো পার্ট আছে, তিনটে পার্ট আছে। একটা হচ্ছে কি শারীরিক, একটা মানসিক, আর একটা আধ্যাত্মিক। শারীরিকটা কিরকম? আপনি সকালবেলা উঠলেন, উঠে বেশ উত্তেজক মাংস ভক্ষণ করলেন, তার সঙ্গে একটু মদ্যপান হালকা করে করলেন, আপনার মূলাধার চক্র উজ্জীবিত হয়ে উঠল। আপনার মনে হচ্ছে না আর থাকাই যাচ্ছে না, এবার আমার একটা সঙ্গী বা সঙ্গিনী চাই। আপনি সেটা করলেন না। আপনি কি করলেন? এটা হচ্ছে কি আপনার শারীরিক, সেটা আপনি করলেন না। তা না করে আপনি কি করলেন? আপনার পেটে প্রচন্ড খিদে, যা খিদে, তার 2/3 আপনি ভর্তি হওয়ার পরে খাওয়াটা বন্ধ করে দিলেন। আপনার মনে হচ্ছে এটা খেতেই হবে, কিন্তু আপনি ওটা খেলেন না। আপনি দেখছেন সামনে রাবড়ির ডিশ, কিন্তু আপনি রাবড়িটা খেলেন না। আপনি 2/3 স্টপ করেছেন। তার মানে আপনার খিদে এখনো মেটেনি। আপনার মূলাধার চক্রের কামনা, সে উগ্রতায় পরিণত হবে না, বরঞ্চ মূলাধার চক্রের উপরে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। কারণ সে উত্তেজিত হয়ে অনিয়ন্ত্রিত অবস্থা প্রাপ্ত হতে পারবে না। পরিষ্কার এই পার্টটা? এরপরে হচ্ছে মানসিক। মানসিক কিরকম? আপনি মনে মনে চিন্তা করছেন এক্স ওয়াই জেড এর কথা। আপনি ভাবছেন যে উফ, এই মানুষটা যদি আমার জীবনে থাকতো, আমার বউটা তো দুষ্টু, ওইটা যদি আমার জীবনে আসতো। তো এটা হচ্ছে কি আপনার মূলাধার চক্রকে ব্যালেন্স করতে দেবে না। কারণ আপনি মূলাধার চক্রের টেকনিকটা জানেন, যে মূলাধার চক্রকে, আমার এই জিনিসটা হচ্ছে মূলাধার চক্র। এবারে এই বিষয়টাকে উত্তেজিত করতে পারে তিনটে হরমোন বা দুটো হরমোন। ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই দুটো। তাহলে এইগুলোকে যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাকে আজে বাজে ছবি দেখা চলবে না, আজে বাজে চিন্তাকে মাথায় প্রশ্রয় দেওয়া যাবে না। যদি আমি প্রশ্রয় দিই, তাহলে আমার মানসিকতা চেঞ্জ হবে, এবং তার ফলে আমার মূলাধার চক্র আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি তো মন দিয়ে নিয়ন্ত্রণ করব, আমি আবার মনকে নিয়ন্ত্রণ করে মেডিটেশন করব, তো সেটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণে আসবে। তখন আমাকে কি করতে হবে? তখন হচ্ছে গিয়ে এর পরের যে স্টেপটা, সেটা হচ্ছে আধ্যাত্মিক। তাহলে শারীরিক এবং মানসিক নিয়ন্ত্রণের পরে আধ্যাত্মিক পর্যায়ে মূলাধার চক্র আমাকে গাইড করবে। তাহলে এই যে মূলাধার চক্রকে আমি গাইড করব, এখানে যদি আমি ফিজিক্যাল ব্যাপারটাকে বুঝি, ফিজিক্যাল মানে হচ্ছে শারীরবৃত্তীয়। আমি শারীরবৃত্তীয় ব্যাপারটা বুঝলাম, আমি শান্তশিষ্ট খাদ্য গ্রহণ, সাত্ত্বিক খাদ্য গ্রহণ করতে শুরু করলাম। এরপরে আমার খাদ্য গ্রহণকে আমি নিয়ন্ত্রণ করে ফেললাম। নিয়ন্ত্রণ করে আমি বুঝে গেলাম যে আমার শরীর আমার নিয়ন্ত্রণে। আমি মনকে নিয়ন্ত্রণ করে ফেললাম। তখন ঘটবে আধ্যাত্মিক বিকাশ। তাহলে এই যে আধ্যাত্মিক বিকাশ ঘটবে, সেই আধ্যাত্মিক বিকাশের জন্য এই এত কথা যে আমরা বললাম, হাবি জাবি কথা, তো এটা হচ্ছে আমাদের জ্ঞান, যে আমি জানি আমার কোথায় মূলাধার চক্র আছে। আমাকে যদি বললো যে তুমি সোজা হও, সোজা হয়ে একদম দুই হাঁটু না, দুই গোড়ালিকে একদম নিজের মলদ্বারে স্পর্শ করাও, করিয়ে বলো ওং নমঃ শিবায়, কিন্তু তাতে আমি জানি না যে আমার মূলাধার চক্রকে নিয়ন্ত্রণ করবার জন্য আমাকে বায়োলজিক্যাল নিডস গুলোর উপরে কন্ট্রোল নিয়ে আসতে হবে। কারণ আমার কাছে তো বৃহস্পতি দুর্বল। তাহলে যখনই শনি কেতুর উপর দিয়ে বৃহস্পতি আসলো, তখন আমি বুঝতে পারছি যে মূলাধার চক্রের টেকনোলজিটা কি। আমার যেটা সহস্রার চক্র, তার টেকনোলজিটা কি সেটা আমি বুঝতে পারবো কখন? যখন আমি জানবো যে আমার পিনিয়াল গ্ল্যান্ডটা কতটা অ্যাক্টিভ, পিটুইটারি গ্ল্যান্ডের সঙ্গে সঙ্গে পিনিয়াল গ্ল্যান্ড কতটা অ্যাক্টিভ, সেটা আমি রিয়ালাইজ করতে পারবো।
তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম কোন গ্রহ কিভাবে মুভ করলে কি হবে। তাহলে এই যে আমরা এখানে এখন রাহুকে রেখেছি, রাহুর ট্রানজিট এইখানে কি ঘটাতে পারে, একটা প্রেম নিয়ে আসতে পারে এবং প্রেমটার মধ্যে কিছুটা মানসিক বিকৃতি নিয়ে আসতে পারে। কিন্তু এর পরিবর্তে যদি এখানে বৃহস্পতি চলে আসে, এখানে হচ্ছে গিয়ে বৃহস্পতি চলে আসছে, তাহলে এই মঙ্গল শুক্রের মধ্যে কিন্তু আমরা একটা নিয়ন্ত্রণ দেখতে পাবো। এবং এই মঙ্গল শুক্র তখন নলেজ এন্ড ক্রিয়েটিভিটি এই বিষয়টাকে ইন্ডিকেট করবে। তখন মঙ্গল এবং শুক্র সেটা হয়ে যাবে আহ সৃজনশীলতা, ধৈর্য, প্রচেষ্টা, জ্ঞান এবং জ্ঞানের প্রয়োগ এর মধ্যে একটা সম্মেলন ঘটাবার চেষ্টা, এই সমস্ত বিষয়গুলো করতে শুরু করবে। তাহলে সুতরাং আমরা ব্যাপারটা মোটামুটি বুঝতে পারলাম যে ব্যাপারটা কি হয়, কিভাবে হয়, এই বিষয়গুলোকে আমরা বুঝলাম যে ট্রানজিশনাল মুভমেন্ট কি করে হয়। আচ্ছা, এবার আপনাদের যে প্রশ্নগুলো আছে সেইগুলোকে একটু বলুন। আমরা 5 মিনিট প্রশ্নে থাকবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা আবার চলে যাব পড়াশোনাতে। এই চার্ট বা এই টাইপের চার্ট এগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে। স্যার, হুম। এই যে একাদশে বৃহস্পতি যখন ট্রানজিট করবে তখন কি প্রণয় ঘটিত বিবাহ হওয়ার সম্ভাবনা আসতে পারে? একাদশে বৃহস্পতি ট্রানজিটে প্রণয় ঘটিত বিবাহ হওয়ার সম্ভাবনা আসতে পারে। তবে সেই বিবাহ কিন্তু সমাজ অস্বীকৃত পথে হবে না, যে পালিয়ে গিয়ে বিয়ে করলাম ওইসব কিছু হবে না। এর পরিবার মেনে না, একদম সঠিক পুরোহিত দিয়ে ভালো হোম যজ্ঞ টজ্ঞ করে এর বিয়ে হবে। কিন্তু তাহলে বৃহস্পতি যে মেন চার্টে নিচস্থ, সে তো আহ ওই রকম সদ্বুদ্ধি দেবে কি? বৃহস্পতি মেইন চার্টে নিচস্থ হওয়া সত্ত্বেও এখানে যেহেতু ওর বৃহস্পতি শুক্র মঙ্গলের ওপর দিয়ে যাবে, তো সেই ক্ষেত্রে এখানে খারাপ বুদ্ধি দেবে না। এবং তখন যদি বৃহস্পতি এখানে থাকে, বৃহস্পতিটা যদি এখানে থাকে, তাহলে বৃহস্পতির দৃষ্টি এই ঘরটার উপরে পড়বে। যদি বৃহস্পতির দৃষ্টি এই ঘরটার উপরে পড়ে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের বিয়ের একটা কানেকশন তৈরি হবে। এবং যেহেতু বৃহস্পতি চন্দ্র যুক্ত হয়ে রয়েছে, বৃহস্পতি শুক্র মঙ্গল বুধ কম্বিনেশন তৈরি হয়েছে, বৃহস্পতি এখানে আহ সপ্তমপতি আর বুধ এখানে হচ্ছে গিয়ে লগ্নপতি, এদের মধ্যে দৃষ্টি বিনিময় হয়েছে। তো এই কারণে বৃহস্পতির যখন ট্রানজিট হবে এবং বৃহস্পতি বলবান থাকবে, সেই সময় বিয়ে হতে পারবে। স্যার, বৃহস্পতির ওপর দিক দিয়ে যখন বৃহস্পতি পাস করেছিল তখন কি হয়েছিল? তাহলে বৃহস্পতির ওপর দিয়ে বৃহস্পতি কখন পাস করেছিল? তাহলে এটা মোটামুটি, এইটা এখন বৃহস্পতি এখানে আছে, তাহলে 1 2 3 4 5 4.5 5 বছর আগে। তাহলে তখন তার 1985, মোটামুটি 1985-তে জন্ম, তো তারপরে এখন তার বয়স হচ্ছে 40। তখন তার ওই 35, 35 36 এরকম, 35 প্লাস ওই সময়। এবার কোথায় বৃহস্পতি আছে এটা একটু আমাদেরকে দেখতে হবে। তাহলে বৃহস্পতি আছে পঞ্চমে। তাহলে এই সময় বৃহস্পতি পঞ্চমে এমন কিছু দেওয়ার চেষ্টা করবে যেটা ওর জন্য হ্যাপিনেস ক্রিয়েট করতে পারে। সেটা শিক্ষা জ্ঞান হতে পারে, সেটা সন্তান হতে পারে, সেটা কোনো সম্পর্ক হতে পারে, যে সম্পর্কটার মধ্যে পাপ নেই, যে সম্পর্কটা হচ্ছে আহ পবিত্র সম্পর্ক, যে সম্পর্কটাকে আমরা ধরতে পারি যে এটা একটা ব্লেসিং, লাইক গডস ব্লেসিং, এরকম টাইপের কোনো সম্পর্ক সেটা হচ্ছে গিয়ে তৈরি হবে। স্যার, বিবাহ তো এখনো হয়নি সম্ভবত, তাই না? না না, এর বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে সব আছে, একটা ও, ছেলে। তাহলে আর বিয়ের প্রশ্নই ওঠে না। তাহলে এই সময়টাতে ওনার কি হতে পারে, পঞ্চম ভাবে বৃহস্পতি, সন্তান প্রাপ্তি হতে পারে। এবার এই সময়টাতে বিয়ে হওয়ার চান্স কম।
এখানে বিয়ে হওয়ার চান্সটা বেশি কোথায়? এইখানে যখন বৃহস্পতি যাবে আরো 2টি বছর পরে, সেই সময় ওনার বিয়ে হওয়ার চান্স বেশি। কেন বিয়ে হওয়ার চান্স এখানে কম আমি বলবো? এখানে বিয়ে হওয়ার চান্স কম এই কারণেই যে বৃহস্পতি এখানে তো নিচস্থ দুর্বল হয়ে রয়েছে। বৃহস্পতি অত প্রমিনেন্ট একটা ঘটনা ঘটানো বৃহস্পতির জন্য টাফ হবে। বরঞ্চ এখানে যখন বৃহস্পতি আসবে, তার এই ঘটনাটা ঘটানো অনেক ইজি। এটা হতে পারে যে যার সাথে বিয়ে হবে, যে আলটিমেট জীবন সঙ্গী, তার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল, সেই ঘটনাটা ঘটতে পারে। পরিষ্কার? আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? স্যার একটা কনফিউশন হচ্ছে, যে আমি যে বললাম যে এই টাইমে যখন একাদশে বৃহস্পতি থাকবে তখন একটা প্রণয় ঘটিত বিবাহ হওয়ার সম্ভাবনা, কিন্তু আপনি বললেন এই জাতকের বিবাহ হয়ে গেছে বা বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তো যদি সেই সময় বিবাহ না হয়, তাহলে কি হবে সেটা এক্সাক্ট কি করে পয়েন্ট আউট করব? এক্সাক্ট তো আমরা পয়েন্ট আউট করতে পারবো না, আমরা তো ভগবান নই। আমাদের এখানে অনেক রকম প্রবাবিলিটি রয়েছে। যেমন হচ্ছে কি, এই জাতকের পেশা, তাহলে এই জাতকের এই চার্ট থেকে একটা পেশা আসবে। আমরা এখনো পেশাতে নেই, বাট আমরা পেশাতে যাব। এরপরে নবাংশ কুণ্ডলী আমরা দেখব। নবাংশ কুণ্ডলী পরিপূরক কুণ্ডলী যেহেতু আমরা দেখব, এরপরে আমরা দেখব দশাংশ কুণ্ডলী। দশাংশ কুণ্ডলী দেখবার পরে আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, এই জাতকের পেশা কি হতে পারে। তাহলে এই জাতকের পেশার জন্য আমি এই কুণ্ডলীতে, অর্থাৎ ট্রানজিট কুণ্ডলীতে, আমি দশম ঘরটাকে দেখব। তাহলে এই চারটে দেখবার পরে আমরা একটা আহ সিদ্ধান্তে আসার চেষ্টা করব যে কোথায় আমরা আসতে পারি, বা এই জাতকের পেশা কি হতে পারে। তো এই সিদ্ধান্তে আসবার চেষ্টা করব এবং আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করব। আহ গত রোববার দিন আমি যখন চেম্বার করছি, তখন একটি মেয়ে, তার লগ্ন হচ্ছে বৃশ্চিক। তো বৃশ্চিক লগ্নের একটি মেয়ে, তো এরকম লগ্ন, তো তার এই ঘন্টাতে মঙ্গল রয়েছে, এবং মঙ্গল রয়েছে হস্তা নক্ষত্র, সরি, শ্রবণ নক্ষত্রে 22। তো আবার কেন মনে হলো আমি জানি না। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়েটি কি বাস্কেটবল খেলে? বাস্কেটবল না, ভলিবল খেলে? তখন বলছে, হ্যাঁ, ভলিবল অথবা বাস্কেটবল ওই টাইপের কিছু একটা। বলে, হ্যাঁ, ও তো ভলি খেলে। তো এই যে প্রেডিকশন, এইটা শুনে পার্টি ভাবলো, অর্থাৎ আমার ক্লায়েন্ট ভাবলো যে কার কাছে এসেছি রে বাবা, এ তো একদম ভয়ঙ্কর প্রেডিকশন করে দিচ্ছে, যা বলছে সব মিলে যাচ্ছে। বাট এটা এরকম নয়। বেসিক্যালি থার্ড হাউসে মঙ্গল ক্রিকেটও খেলাতে পারতো, কিন্তু এখানে আমি করেছি কি, এখানে আহ আমার ওই সময় দুটো জিনিস কাজ করেছে। একটা হচ্ছে মেয়েদের পক্ষে ক্রিকেট খেলা একটু গ্রাম্য এলাকার, এটা একটু মুশকিল। আর ভলিবল বা বাস্কেটবল, ভলিবল খেলাটা তুলনামূলকভাবে ইজি। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার ইনটিউশন পাওয়ার কাজ করে গেছে। তাহলে এই যে বিষয়টা আমরা আন্দাজ করতে পারি, এ খেলাধুলা করবে, কারণ মেয়েটির মঙ্গল তুঙ্গ হয়ে রয়েছে, মেয়েটির হাতে জোর থাকবে, এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি। যদি মঙ্গল অশুভ নক্ষত্রে থাকে, মঙ্গল যদি নিজের নক্ষত্রে থাকে, বা মঙ্গল যদি কোনোভাবে অন্য কোনো গ্রহের দ্বারা পীড়িত হয়, তাহলে মঙ্গল তৃতীয় ভাবে থাকার জন্য হাত দগ্ধ হওয়া, হাতে আগুন লাগার প্রবণতা এটা বাড়বে। হাতটা গরম জল থেকেও দগ্ধ হতে পারে, হাতটা আগুন থেকেও দগ্ধ হতে পারে। দুটো নক্ষত্রের চেঞ্জ। শ্রবণা যেহেতু চন্দ্রের নক্ষত্র, গরম জল থেকে দগ্ধ হওয়া। ধনিষ্ঠা যেহেতু মঙ্গলের নক্ষত্র, উগ্র প্রকৃতির নক্ষত্র, তার জন্য হচ্ছে গিয়ে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল রয়েছে, মানে হচ্ছে গিয়ে গরম কোনো আগুন জাতীয় জিনিস, কোনো ধাতু, গরম কড়াই, আয়রন, মানে ইস্ত্রি ইত্যাদি থেকে পুড়ে যাওয়া। তাহলে সুতরাং এই ডিভিশন গুলো আমরা করতে পারবো, যতটা সম্ভব ম্যাক্সিমাম আমরা ভাঙার চেষ্টা করব। তার জন্য আমরা পড়াশোনা করব। তো এবার এটা যে সবসময় পারফেক্ট হবে, আমরা পয়েন্টেড প্রেডিকশন করতে পারবো, সেটা নয়। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে তারা ভাবেন যে তারা পয়েন্টেড প্রেডিকশন করবেন, বাট অ্যাকচুয়ালি তারা পয়েন্টেড প্রেডিকশন করতে পারেন। এটা আমি আর কি বহুবার বহু জায়গায় দেখেছি। বহু জায়গায় মানে বহু 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 জায়গায়। একটা সেকেন্ড।
তো এই বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে ইনটিউশন পাওয়ার কাজ করে যাবে, এবং সেখানে আপনারা বুঝতে পারবেন যে আহ হলো, মিলল। বাট আমরা লজিকে যাব, লজিকে গিয়ে এত ভ্যারাইটি, এত ভ্যারাইটি। একটা মানুষ বায়োলজি নিয়ে পড়েছে, সে মলিকুলার বায়োলজি নিয়ে পড়েছে, না বায়োটেকনোলজি নিয়ে পড়েছে, না ফার্মেসি নিয়ে পড়েছে, না হচ্ছে গিয়ে আপনার জুলজি পড়েছে, না বটানি পড়েছে, না আপনার হচ্ছে হর্টিকালচার পড়েছে, সব বায়োলজি। তাহলে আপনি আইডেন্টিফাই করার করবো কি করে? যে বৃহস্পতি পুষ্টি দিচ্ছে, সেই বৃহস্পতি হচ্ছে গিয়ে আহ আমাদের শরীরের যে বেঁচে থাকা, জেগে থাকা, প্রাণ শক্তি, সেগুলোকেও প্রোভাইড করছে। তাহলে বৃহস্পতি যদি পীড়িত হয়, বৃহস্পতি পরিশ্রুতও করছে, আবার সেই বৃহস্পতি আমাদের শরীরে চর্বি, স্নেহ জাতীয় পদার্থ, সেগুলোও দিচ্ছে। আমি কি করে আইডেন্টিফাই করবো? এটা কি আইডেন্টিফাই করা পসিবল? যাই হোক, আজকে আমরা আহ, মোটামুটি 9টা 15 পর্যন্ত পড়বো। পড়বার পরে আমার কিছু গল্প আছে, সেই গল্পগুলো করবো, কিছু মজার গল্প আছে। এনিওয়ে, তাহলে আমরা আবার একটুখানি এগোই ট্রানজিট নিয়ে। তাই আমরা একটা চার্টটা পাল্টে দিই। আমি এর মধ্যে এই রোববার, ইয়েস রোববার, আগের রোববার একজন জাতিস্বরকে দেখেছি। জাতিস্বর না, জাতিস্বরের চার্ট দেখেছি। সে তার পূর্বজন্মকে রিকল করতে পারে। দেখুন, এই ভদ্রলোক, এটি পুরুষ মানুষের চার্ট, 29/12/1953। 29/12/1953। টাইম অফ বার্থ এটা হচ্ছে 9 PM, প্লেস অফ বার্থ কলকাতা। ভদ্রলোক ক্যান্সারে আক্রান্ত। প্রথমে ধরা পড়ে ভদ্রলোকের লাং ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার। তারপরে ধরা পড়ে যে সেই ক্যান্সারটা অ্যাকচুয়ালি ব্রেনে চলে গেছে। মানে ক্যান্সারের জার্ম ছিলই, ব্রেন ক্যান্সার হয়। এবং ভদ্রলোক অপারেশন করিয়ে আসেন, করিয়ে এসে এখন সুস্থ। অপারেশনের ডেট, টাইম, এগুলো সবই আর কি আহ আমাকে দিয়ে উনি ঠিক করিয়েছেন। আরো কাউকে দিয়েও করাতে পারেন, আমি জানি না। বাট আমিও আর কি সেই দলে আছি যাদেরকে নিয়ে উনি আহ বার্থ চার্ট ইয়ে করিয়েছেন, এবং মোটামুটি পয়সাওয়ালা। এই মুহূর্তে ক্যান্সারের জন্য ওনার ইমিউনোথেরাপি চলছে, এবং সেই ইমিউনোথেরাপি করে উনি আর কি সমস্যায় রয়েছেন। এই শরীরটা আর কি মোটামুটি ঠিক আছে, এখন উনি সামলে নিয়েছেন। তাহলে এইবার এই ভদ্রলোকের যে ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সার থেকে এখন উনি ভালো আছেন। এখন উনি অনেকটাই ভালো আছে। এবার এখন ওনার চন্দ্রের সঙ্গে কেতু রয়েছে। একটি সেকেন্ড। তাহলে এই চন্দ্রের সঙ্গে এখন এখানে কেতু রয়েছে, আর ওনার 8 নম্বর ঘরে রাহু রয়েছে, এখানে বৃহস্পতি রয়েছে।
এই যে বৃহস্পতির উপর বৃহস্পতি, আমরা একটা কথা বললাম না, বৃহস্পতির উপর বৃহস্পতি, এই বৃহস্পতিটা হচ্ছে ওনার জন্য পঞ্চমপতি। সেই পঞ্চমপতি দশমে রয়েছে। এবারে বৃহস্পতির ওপর দিয়ে যখন বৃহস্পতির প্যাসেজ হচ্ছে, তখন কিন্তু ওনার সুস্থ হওয়ার মাত্রা অনেকটাই বাড়বে। বৃহস্পতির ওপর দিয়ে বৃহস্পতি গেল, উনি একদম সুস্থ। এইবার হচ্ছে যন্ত্রণাটা আসতে চলেছে। এবার কেতু যখন এখানে আসবে আর রাহু যখন এখানে আসবে, রাহু ষষ্ঠ ভাবে এসে রোগকে বাড়িয়ে তুলবে, আর কেতু এসে লগ্নে বসবে। এবার এখানে কিন্তু কেতুটা কমপ্লিকেশন তৈরি করবে। কেন এত কমপ্লিকেশন তৈরি করবে? কারণ হচ্ছে গিয়ে কেতুর সঙ্গে প্লুটোর সংযোগ হবে, এবং কেতু প্লুটো লগ্ন এরা যখন একত্র হবে, তখন কিন্তু সমস্যা বাড়বে। এবং এই ভদ্রলোকের একটা জীবনে বড় সমস্যার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বড় সমস্যা মানে বিগ সমস্যা। কিন্তু এই বিগ সমস্যাতে তার আয়ু চলে যাওয়া, মরে যাওয়া এর সম্ভাবনা কম। কিন্তু যখন কেতু কেতুর উপরে আসবে, কেতুর উপরে কেতু এবং রাহুর উপরে রাহু, এই যে কেতুর উপরে কেতু এবং রাহুর উপরে রাহু, তার সঙ্গে সঙ্গে ওনার শনিটা নিচস্থ হয়ে যাবে। সেই সময় মোটামুটি শনিটা এই জায়গাতে চলে আসবে। এর টাইমটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি আমরা বলে দিচ্ছি। আজকে হচ্ছে 18ই জুলাই 2024। আমরা এটাকে করে দেবো 25, 26, 27। একদম 2027-এর এই সময় শনি নিচস্থ হয়েছে, রাহু মকর রাশিতে, ওনার রাহুর উপরে রাহু, কেতুর উপরে কেতু। 2027 এই সময়টা ওনার জন্য কঠিন সময় হতে পারে। এবং সেই কঠিন সময়ের যে সিগনিফিকেন্স সেটা দিয়ে দিচ্ছে কেতু। কেতু দশা পারমিট করে গেছে, ফলে আমরা শিওর, আমরা এবার এখানে হচ্ছে গিয়ে 100% সলিড প্রেডিকশন, সাকসেসফুল প্রেডিকশন দেব যে এইটা কিন্তু তোমার জন্য একদম ঘাতক দশা। প্রস্তুত হয়ে যাও, তোমার কিন্তু সময় হয়ে এসেছে। বুঝাতে পারলাম? আরেকবার বলুন স্যার ব্যাপারটা। আমাদের যখন আর কারোর কোনো প্রবলেম? স্যার, রাহুর ওপর রাহু যখন আসবে, বৃহস্পতিটা তো তখন লগ্নে চলে আসবে। তাহলে কি সেই বৃহস্পতি বাঁচাবে না? এখানে বৃহস্পতি চলে আসে, তাই তো? এটাই তো। তাহলে হ্যাঁ সেই স্যার। সময় এখানে হচ্ছে শনি, এখানে কেতু, এখানে রাহু। তাহলে এখানে আমরা যে ডেটটা একটা ধরেছি, সেই ডেটটা হচ্ছে আজকেরই ডেট, কিন্তু 2027 সালে। আমি আরো আহ 5 মাস এগিয়ে দিচ্ছি। আমি আরো 5 মাস এগিয়ে দিই। 5 মাসেও হবে না, আর একটু এগোতে। 2027টা হয়ে যাবে 2028, আর এটা হবে মার্চ, 18ই মার্চ 2000। এই সময় এইরকম টাইমে ওনার রাহুর উপরে রাহু থাকছে 6 ডিগ্রিতে, ওনার রাহু 1 ডিগ্রিতে, রাহু 4, 5 ডিগ্রিতে থাকছে এইখানে। শনি এখানেই থাকছে, বৃহস্পতি এখানেই থাকছে, কিন্তু রেট্রো হয়ে। এখানে বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। ফলে এই বক্রী অবস্থার বৃহস্পতি শীঘ্রই কিন্তু ওনাকে ড্যামেজ করবে। এবং সেখানে হচ্ছে কি একটা ঘাতক ড্যামেজ দেওয়ার চেষ্টা, সেটা কিন্তু বৃহস্পতির মধ্যে দেখতে পাওয়া যায়। কারণ বৃহস্পতি পঞ্চমপতি হওয়ার সঙ্গে সঙ্গে
অষ্টমপতিও বটে, তাই তো? অষ্টমপতি তো। এবার যদি আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে তাহলে বৃহস্পতিকে পঞ্চমপতি ধরবো না অষ্টমপতি ধরবো, তাহলে এর জন্য আমি আপনাদেরকে শিখিয়েছি কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন। প্রথমে হচ্ছে কি বৃহস্পতির সঙ্গে কোন ভাবটার বেশি ক্লোজ রিলেশনশিপ আছে, শুধু এইটা দেখে নিতে হবে। তাহলে বৃহস্পতি না তো পঞ্চমকে এইটথ দেখছে, হাউসের সঙ্গে রিলেশন হয়ে আছে স্যার। না হচ্ছে গিয়ে অষ্টমকে দেখছে। বৃহস্পতি পঞ্চমকেও দেখছে না, বৃহস্পতি অষ্টমকেও দেখছে না। কিন্তু এখানে বৃহস্পতির সঙ্গে শুক্রের একটা ক্ষেত্র বিনিময় হচ্ছে। তাহলে শুক্রের ক্ষেত্র বিনিময় কোন ঘরটাকে নিয়ে হয়েছে? পঞ্চমকে নিয়ে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি বৃহস্পতি হচ্ছে গিয়ে পঞ্চম ভাবের মুখ্য কারক গ্রহ। তাহলে এই বৃহস্পতি যখন পঞ্চম ভাবের মুখ্য কারক গ্রহ হয়ে লগ্নের উপরে বক্রী হবে, মার্গী অবস্থায় কিন্তু কোনো সমস্যা হবে না। বাট যেই মুহূর্তে বক্রী হবে তখন কিন্তু গন্ডগোলটা পাকবে। তখন হচ্ছে কি এখানে শনি থাকবে, এখানে রাহু থাকবে, এখানে কেতু থাকবে। ফলে একটা হিউজ লাইফ থ্রেটনিং ইভেন্ট সেটা তৈরি হতে চলেছে। এবার লক্ষ্য করুন, শনির ওপরে শনির দৃষ্টি শনির বলবত্তা বাড়িয়ে দেবে। রাহুর উপরে রাহুর অবস্থান, কেতুর উপরে কেতুর অবস্থান ড্যামেজ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। এবং একটা মোড়ে হয়তো গেল না, কিন্তু একটা অঙ্গহানি, ভয়ঙ্কর সমস্যা সেইগুলো হচ্ছে তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং যদি সেইগুলো তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে এই মানুষটার ভোগান্তি চরম মাত্রায় গিয়ে পৌঁছবে। পরিষ্কার? এবার এবার এই যে সিচুয়েশন ক্রিয়েটেড হলো, এই যে সিচুয়েশন ক্রিয়েটেড হলো, এই সিচুয়েশনের টাইমিংটাতে কার দশা আসছে? সেটা হচ্ছে কেতুর দশা। কেতু কেতু, কেতু শুক্র, কেতু রবি। তাহলে এই যে দশাগুলো আসছে, এই দশাগুলো সবকটাই টাফ দশা। কেতু দ্বাদশে আছে, কেতুর দশা, কেতুর অন্তর্দশার সমস্যা বাড়বে, কমপ্লিকেশন তৈরি হতে পারে। কিন্তু কেতু শুক্রের থেকে, কেতু শুক্র, কেতু রবি এগুলোতে আর কি ডেথ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তার মানে আমরা যদি ধরে নিতে পারি যে কোনো না কোনো ভাবে সার্ভাইভ করে যেতে পারে। তারপরে হচ্ছে গিয়ে কেতুর দশা, চন্দ্রের অন্তর্দশা, চন্দ্র দ্বাদশপতি, চন্দ্র দ্বাদশপতি 12 নম্বর ঘরের অধিপতি। আর চন্দ্র বসে রয়েছে দ্বিতীয়, দ্বিতীয়টাকে আমরা বলি মারক। তাহলে এইবার কেতুর দশা, চন্দ্রের অন্তর্দশা, সেখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। এবং সেই দুর্ঘটনা যদি ঘটে তাহলে তো মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এবার এই জায়গাটা পরিষ্কার হলো। পরিষ্কার? তাহলে আমরা মোটামুটি ট্রানজিট এবং টাইমিং অফ ইভেন্টস বুঝলাম। এবার আমাদের একটা কুণ্ডলী দেখার একটু আগে কথা হয়েছিল, সেটা হচ্ছে বিরাট কোহলির কুণ্ডলী। তো এটা হচ্ছে নভেম্বর 5, 1988। 5ই নভেম্বর 1988 টাইম আমরা এটা দিয়েছে। তো সেই টাইমটা নিয়ে আমরা যে খুব দুশ্চিন্তার মধ্যে পড়বো বা সেই টাইমটাকে আমরা খুব ভ্যালু দেবো, এরকম নয় ব্যাপারটা। 10টা 28 একটা দিয়েছে। আর জায়গা, বার্থ প্লেস, এটা দিল্লি। দিল্লি। এবার এইখানে এই যে আমি অ্যাস্ট্রোসিজ থেকে নিয়েছি, অ্যাস্ট্রোসিজে কিন্তু বলে দিয়েছি এটা হচ্ছে ডার্টি ডেটা। ডার্টি ডেটা মানে হচ্ছে গিয়ে বাজে ডেটা, যেটার উপরে ভরসা করা উচিত নয়।
তাহলে আমার কাছে এইটা আছে। আর আমি হচ্ছে গিয়ে দুপুর 12টা নিয়ে আর ডেলি করে দিলাম। বেচারা রাহুর দশা রবির অন্তর্দশা চলছে, এবং তার সঙ্গে সঙ্গে রাহুর দশা মঙ্গলের অন্তর্দশা আসতে চলেছে। তাহলে রাহু শুক্র ওর জন্য ভীষণ ভালো পিরিয়ড, 21-এর পর থেকে শুরু করে 24 পর্যন্ত। তারপরেও ঠিকঠাক রয়েছে, বাট রাহুর দশা আস্তে আস্তে রাহু রবি প্রমিনেন্ট হতে শুরু করলে পরে এটা কিন্তু তার জন্য আহ সমস্যাদায়ক হতে পারে। এবার আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে লগ্ন। তাহলে এই লগ্নটাকে আমি সবার আগে ডিলিট করে দিই। আমাদের এই চার্টটাতে কোনো লগ্ন নেই। আমাদের এই চার্টটাতে কি আছে? রবি, নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি। তাহলে এবার এখন হচ্ছে গিয়ে রবির উপরে, রবির নবমে বৃহস্পতি প্যাসেজ হচ্ছে। বৃহস্পতির উপর বৃহস্পতি, নাম যশ প্রতিপত্তি বাড়বে। এখানে যখন বৃহস্পতি আসবে তখনও সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রবির পঞ্চমে শনি আছে, ষষ্ঠে রাহু আছে। এই ষষ্ঠে রাহু থাকার কারণে ওকে বেশ কিছু টাফ পলিটিক্স এর সামনা করতে হবে, প্রবলেম তোকে ফেস করতে হবে, চাইলেও হবে না চাইলেও হবে। এরপরে হচ্ছে গিয়ে এর ফাইন্যান্স। এর ফাইন্যান্সের জায়গাতে আমরা দেখতে পাচ্ছি শুক্র আর চন্দ্র কম্বিনেশন হয়েছে। তাহলে চন্দ্র শুক্র কম্বিনেশন, আমরা যারা বিবাহ জ্যোতিষ বইটা পড়েছি তারা সবাই জানি যে চন্দ্র শুক্র অত্যন্ত শুভ কম্বিনেশন, এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি পড়েছে। এবার এই বৃহস্পতিটা কিন্তু বক্রী। তার মানে হচ্ছে কি, বৃহস্পতি যখন বক্রী হয়ে রয়েছে তখন তার এডুকেশনটা ডিস্টার্ব হয়েছে, বরং সে তার খেলাধুলাটা অনেক স্ট্রং হয়েছে। এবার এইখানে একটা কম্বিনেশন কাজ করেছে, ভয়ঙ্কর কম্বিনেশন, ভয়ঙ্কর কম্বিনেশন। আমি একটু কম্বিনেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখুন, মঙ্গল শুক্র চন্দ্র এদের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে। এই শুক্র চন্দ্র রয়েছে, তার উপরে মঙ্গলের দৃষ্টি। দ্বিতীয়, বৃহস্পতি, তার দৃষ্টি। তৃতীয়, শনি, তার দৃষ্টি। তাহলে এই চন্দ্র শুক্র এদেরকে মধ্যে কিন্তু একটা বুস্ট আপ হওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া গেছে। শুক্র চন্দ্রের নক্ষত্রে হস্তায় চন্দ্র যুক্ত হয়ে বসে আছে, এবং নবমে মঙ্গল দৃষ্ট শুক্র চন্দ্র এই খেলাধুলার প্রতি ভীষণ অ্যাট্রাকটিভ বানিয়ে দিচ্ছে। এবার এই নবম যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে আমাদের কনফিউশন আছে, কারণ আমাদের এখানে কোনো লগ্ন নেই। তাহলে খেলাধুলাটা কে দেখবে? খেলাধুলাটা দেখবে হচ্ছে কি মঙ্গল। তাহলে মঙ্গলের তৃতীয় বৃহস্পতি, মঙ্গলের সপ্তমে চন্দ্র শুক্র, মঙ্গলের দশমে শনিদেবের অবস্থা, সেটা অটোমেটিক্যালি খেলাধুলার ক্ষেত্রে পাওয়ার বাড়িয়ে দেয়। এবং এর কর্মা যে খেলাধুলা, এর পেশাটাই যে খেলাধুলা, সেটা কিন্তু আমরা শনি এবং মঙ্গল থেকে দেখতে পাবো। শনি যদি পেশার কারক গ্রহ হয়, শনি যদি পেশার কারক গ্রহ হয়, তাহলে মঙ্গল শনির নক্ষত্রে অবস্থিত। মঙ্গল শনির নক্ষত্রে অবস্থিত হয়ে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখব, তাহলে নবাংশ কুণ্ডলীটাতেও আমরা একটু দেখে নেব। নবাংশ কুণ্ডলীতে আমি দেখছি মঙ্গল অষ্টমে রয়েছে, এবং তার সঙ্গে সরাসরি চন্দ্র, শনি, বুধ, রাহু ইত্যাদি বড় কম্বিনেশন হয়নি। কিন্তু তাহলেও এটা মঙ্গলের মিত্র ক্ষেত্র। এখান থেকে মঙ্গল
এখানে মঙ্গল বুধের ওপর দৃষ্টি দিচ্ছে। আর মঙ্গল কি করেছে, এখানে কিন্তু আর কোনো সলিড কিছু করেনি, আর এখানে দৃষ্টি দিচ্ছে সপ্তম, আর এটাতে অষ্টম। তাহলে এখানেও আমরা মঙ্গল, বৃহস্পতি, রবি ইত্যাদি ইত্যাদি একটা সম্পর্ক পেয়ে গেলাম, যেটা মূল জন্মকুণ্ডলিতেও রয়েছে মঙ্গলের দৃষ্টি রবির ওপরে। তাহলে নিজস্ব রবি বা অন্যান্য কম্বিনেশন সেগুলো নিয়ে এই মানুষটা বিরাট কোহলি হয়ে গেছে। মঙ্গলের দৃষ্টি বুধের ওপরে, মঙ্গলের দৃষ্টি রবির ওপরে, তার সঙ্গে সঙ্গে চন্দ্র শুক্রের ওপরে। তাহলে ওভারঅল চার্টটাকে কন্ট্রোল করছে মঙ্গল, এবং মঙ্গল রিলেটেড কাজকর্মই সে কিন্তু করে। প্রচন্ড পরিশ্রমের কাজ, প্রচন্ড খাটনির কাজ, এগুলো তাকে করতে হয়। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে তাহলে তো আমরা বিরাট কোহলির ছক বানিয়ে ফেলেছি, এবার এই বিরাট কোহলির ছক থেকে আমাদের প্রবলেম কি কি হতে পারে, বা আগামী দিনগুলো কেমন কাটবে, সেগুলো যদি আমরা ট্রানজিট থেকে ক্যালকুলেট করবার চেষ্টা করি, তাহলে সেটা কি বলবো। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে শনির ওপর দিয়ে আর কিছুদিনের মধ্যেই পাস করবে রাহু, বা রাহু। শনির ওপর দিয়ে যখন রাহুর প্যাসেজ হবে, শনির ওপর দিয়ে যখন রাহুর প্যাসেজ হবে, তখন কিন্তু এই বিপদে পড়তে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে, এবং খুব প্রমিনেন্ট ভাবে। মানে ওই একটু হলো, মানে লোকজন, পাড়ার লোকটা আমাকে বললো এইটা, ওরকম নয়, একদম প্রমিনেন্ট ভাবে নাম ধাম উঠে গেছে টিভিতে, বিশাল ব্যাপার। আবার ঠিক একইভাবে যখন চন্দ্রের উপর দিয়ে কেতুর পাস প্যাসেজ হচ্ছে, তখন কিন্তু এই মানুষটার মধ্যে কনফিউশন বাড়তে দেখতে পাওয়া যাবে। সে কিন্তু নিজেই নিজের মধ্যে কনফিউজড হয়ে পড়বেন। তাহলে আগামী বছরটা বিরাট কোহলির জন্য কিন্তু এতটা ভালো কাটছে না। কারণ তার মধ্যে প্রথমটা হচ্ছে আহ চন্দ্রের উপর শনির দৃষ্টি আসতে চলেছে, শুক্রের উপরে রাহুর সরাসরি কোনো দৃষ্টি চলছে না, বৃহস্পতির দৃষ্টি সেটা দুর্বল হয়ে রয়েছে। তো সেটা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিছুটা স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। তো এই ভদ্রলোককে এই টাইপের ডিস্টারবেন্স গুলো ফেস করতে হবে। এবার এর যখন হচ্ছে গিয়ে মঙ্গলের উপর দিয়ে রাহু বেরিয়ে চলে যাবে, এখন রাহু এখানে আসছে, এখন রাহু কোন নক্ষত্রে বলতে পারেন? এইখানে রয়েছে রাহু। তো রাহু আস্তে আস্তে মঙ্গলের দিকে যাচ্ছে। এখন যদি আমরা রাহুর ডিগ্রিটাকে দেখি, শনি নক্ষত্র স্যার। অনুরাধা নক্ষত্রে আছে, আমরা যদি ডিগ্রিটা দেখি, তাহলে আমরা মোটামুটি আন্দাজ করে নেবো। রাহু, রাহুর ডিগ্রি হলো গিয়ে 16 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি পাস করতে রাহুর মোটামুটি 18 দিন মতো টাইম লাগে। তাহলে এখন রাহু বসে আছে 6 ডিগ্রিতে, তাহলে আমাকে আসতে হবে, না, এখন রাহু বসে আছে কত ডিগ্রি দেখলাম, 16 না, 16। তাহলে ডিগ্রির ডিফারেন্স হচ্ছে গিয়ে 6 থেকে 16, 10 ডিগ্রি। মানে অ্যাপ্রক্সিমেটলি 140 থেকে 50 দিন, প্রায় 4-5 মাস পরে রাহু কিন্তু মঙ্গলকে অ্যাক্টিভ করবে, এবং খুব বাজেভাবে অ্যাক্টিভ করবে। ফলে এই লোকের যেখানেই যা থাকুক শারীরিক সমস্যা, সেটা কিন্তু আসতে পারে। তাই আমরা কোন বিষয়টাকে আইডেন্টিফাই করতে পারবো না, যেখানে, যে জায়গায় এই মানুষটার প্রপার টাইমিং ক্যালকুলেট করতে হবে, প্রপার দশা ক্যালকুলেট করতে হবে। আমরা এই টেন্ডেন্সি, আরেকটা মোর অর লেস কম বেশি, কখনো ভ্রিগু প্রোগ্রেশন, কখনো নর্মাল প্রোগ্রেশন, এগুলোকে ইউজ করি আমরা রেজাল্ট বার করে নিয়ে আসার চেষ্টা করি। আর ওর ক্ষেত্রে তো শুক্র চন্দ্রের উপর দিয়ে কেতুর প্যাসেজ হচ্ছে, এটা অবশ্যই খারাপ। তো সেটাও আর কি খেয়াল রাখতে হবে যে এই সময় কিন্তু হেলথ ইস্যুস ক্রিয়েটেড হতে পারে। এছাড়াও ব্যবসায় ক্ষতির একটা পসিবিলিটি, সেটা কিন্তু এই সময় কেতু, রাহু এবং বুধ এরা মিলে করিয়ে দিতে পারে। এইসব লোকেদের তো এখন প্রচুর ব্যবসাপত্র থাকে। স্যার, এছাড়াও তো এখন না হয় চন্দ্র শুক্রের ওপর দিয়ে কেতুর পাস চলছে, এরপরে তো কেতুর ওপর দিয়েই কেতু পাস করবে, সেই রাহুর সময় ওপর দিয়ে রাহু আপনি পাস চোখ করবে। লাগা,
স্নায়ু সংক্রান্ত পীড়া, এই সমস্তগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং এই প্যাসেজটা কোনোভাবেই সুখদায়ক প্যাসেজ কিন্তু ওর জন্য হবে না। কেতুর উপর দিয়ে কেতু পাস করার সময় তার হচ্ছে গিয়ে ইনফ্যাক্ট ক্যাপ্টেন্সির ক্ষেত্রেও কিছু প্রবলেম আসতে পারে, তাকে ডিস্টারবেন্সের মধ্যে ফেলে দেওয়া, এটা কিন্তু ঘটতে পারে। তাই যতটা সম্ভব চেষ্টা করতে হবে কোন রকম প্রবলেম ঝামেলা এগুলোকে মধ্যে না ঢোকার, এগুলোকে এড়িয়ে চলা। পরিষ্কার? আচ্ছা, এবার আমাকে একটু রেকর্ডিংটা অফ করতে হবে, আমার আপনাদের সঙ্গে কিছু গোপন কথা আছে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। আমরা মোটামুটি প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিটের একটা আইডিয়া পেয়েছি। এবার যখন করতে যাবেন দেখবেন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, তো দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই। আমাদের কয়েকটা ছোট ছোট বিষয় নিয়ে একটু ডিসকাশন রয়েছে, সেটা করে আমরা আর কি এগোবো। তো প্রথম জিনিস রয়েছে, প্রথম জিনিস জ্যোতিষ সমাজের উপর, পশ্চিমবঙ্গের জ্যোতিষ সমাজের উপরে একটা বড় ধাক্কা এসেছে। এটা আপনারা অনেকেই জানেন। শ্রী মনু বলে এক ব্যক্তি, তার ভালো নাম হচ্ছে স্যার রেকর্ডিং অফ স্যার হবে। রেকর্ডিং অফ।